রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। দ্বিতীয় বর্ষপূর্তি আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে জামায়াত আমির বলেছেন, সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয়। কিন্তু যেই বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল, ২ বছরে সেই বৈষম্য দূর হয়েছে কি? দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক বৈষম্য কতটা দূর হয়েছে? ২ বছর পরও আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ আর বিশৃঙ্খলা। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাফিজউদ্দিন আহমদের সামনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পর আমরা আসলে কি দেখছি, এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, এবং আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। শুরুটা করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ, কিন্তু এই বর্ষপূর্তির অর্থাৎ ২ বছর পরও আমরা দেশের বিভিন্ন জায়গায় নানা সহিংসতা, সংঘর্ষের ঘটনা দেখছি। অর্থাৎ গতকালকেও আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন স্থানে, সেই ক্ষেত্রে তার আগের দিনও দেখেছি রংপুরে যে বিশ্ববিদ্যালয় ছিল সেখানেও দেখেছি সংঘর্ষের ঘটনা। এখনও যদি সংঘর্ষ হয় বা মবের ঘটনা হয়, তাহলে আসলে জুলাই গণ অভ্যুত্থান কেন হলো, জুলাই আন্দোলনের প্রাপ্তি বাকি? আমি যদি একটু মেনশন করতে চাই যে ২০২৪ সালের অগাস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৭ মাসে ৬০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এইসব কিছু পর্যালোচনা করে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন যে ২০২৪-এর ৫ই আগস্ট আমার কাছে মনে হয় স্বপ্নের চেয়েও রোমাঞ্চকর, এবং এই ৫ই আগস্টে যে শেখ হাসিনার বিদায়টা ঘটবে, এটা আমাদের আন্তর্জাতিক মুরব্বী যারা আছেন এরাও জানতেন না। বাংলাদেশের আমি জানতাম না, আমার সিনিয়ররা জানতেন কিনা আমি জানি না। কারণ ৪ আগস্ট রাতেও আমি এসএ-টিভিতে টকশোতে ছিলাম, 11টা টকশো, আমরা শেষ করেছি 11:56-তে। তো এবং আমার সাথে আওয়ামী লীগের যে ভদ্রলোক ছিলেন, তিনি যথারীতি তিনি আমাকে একটু আগিয়ে দিলেন যে যাতে রাস্তাতে কেউ ধরে টরে নিয়ে না যায়। আমি আপনাকে বলছি যে এই যে ৫ই আগস্টের যে হাসিনার যে পতন, এই পতনটা আমি মনে করি যে এই যে ধরুন আমাদের মুরব্বীদের রাষ্ট্রদূত পিটার তারা যদি জানতেন যে হাসিনার পতন ৫ই আগস্ট হবে, তো পিটার হাসকে তারা এখান থেকে তুলে নিয়ে যেতেন না কয়েকদিন আগে। তো যাই আমার কাছে মনে হয়েছে যে ৫ই আগস্ট বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক যে একটা দিবস সূচনা করেছে, এটার পেছনে ধরুন পৃথিবীর ইতিহাসে খুব কম পাওয়া যাবে যে নিরস্ত্র মানুষ সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করেছে। আপনি দেখবেন যে ২ হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার হিস্ট্রি ইতিহাসে খুব কম। আমাদের ছেলেমেয়েরা, আমাদের জনগণ যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করে হাসিনার পতন ঘটিয়েছে, এটা ইতিহাসে রিয়েলি বিরল। তো সেই ক্ষেত্রে আজকে আপনি যে ঘটনাটি ঘটছে, এই ৩ দিনের ঘটনা বললেন, যে ৫ই আগস্ট বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থানোত্তর
একটা রাজনীতি কেমন হওয়া দরকার এটা নির্ধারণে আমরা নির্বাচন একটা করতে পেরেছি, গণতন্ত্র উত্তরণ হয়েছে, বাট পুরোপুরি রাজনীতিটা কেমন হওয়া দরকার এটা আমরা সরকারি দল, বিরোধী দল এবং পার্টি ইন পাওয়ার, পার্টি ইন অপোজিশন, আমি মনে করি যে এটা এরা সবাই বুঝতে এবং তাদের উত্তরসূরিদের বুঝাতে আমরা খুব একটা সফল হই নাই। কারণ আমি আপনাকে বলি যে মাকসুদ ভাই আপনার সাথে আমার সাথে মাসুদ ভাই আমার সাথে একমত হবেন কিনা, যে আমরা অলি আহাদের যে বইটা আছে 45 থেকে 75 জাতীয় রাজনীতি, এটা যদি আমরা দেখি তো দেখা যায় যে 1948-এ এইটা প্রথম দিকে বা 47 শেষের দিকে যে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের নেতাদের ডেকে বলেন যে আমরা তো একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য পলিটিক্সটা করেছে, আমরা পাকিস্তান পেয়েছে, তো আপনারা এটাকে জাতীয় লীগে পরিবর্তন করুন, মুসলিম লীগকে, এবং অপোজিশন খুঁজুন। তো তারা বললেন অপোজিশন কিভাবে খুঁজবো, আমরা তো সবাই মুসলিম লীগ। বললে এই গভর্নমেন্টের সাথে যারা একমত নন, গভর্নমেন্টের পলিসির সাথে, তারাই অপোজিশন হবেন মুসলিম লীগ থেকে। এখন আসুন, এইখানে নবাবজাদা লিয়াকত আলী খান, নবাবজাদা খাজা নাজিমুদ্দিন এরা এটা হতে দিলেন। একই সময়ে ভারতে নেহেরু একটা, আপনাকে আমি 1 মিনিট পরে আমাকে কমিয়ে দেবেন, নেহেরু একটা অপোজিশন রেডি করতে সক্ষম হলেন কংগ্রেসের অপোজিশনে। আপনি সেই দিকে দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান ঠিক অনুরূপ বাংলাদেশে একটা রিয়েল অপোজিশন উনি তৈরি করতে পারলেন না, ব্যর্থ হলেন। যেমন বাংলাদেশের গণতন্ত্র খুব ভালো রূপ পেল না এবং পাকিস্তানেও এই গণতন্ত্রটা বিকশিত হয়নি যেটা ভারতে হলো। তো এই জন্য আমি মনে করি যে নতুন 5ই আগস্ট উত্তর যে রাজনীতিটা এটা কেমন হবে, এটার একটা রূপরেখা নির্ধারণে পজিশন অপোজিশন সবাই মিলে এটা আলোচনা করা উচিত। কারণ হাসিনা থাকলে এই যে স্ট্রাকচারটা এখন দেখছেন, এই স্ট্রাকচারটা এইভাবে হইতো না, এরা একসাথে বসতেন, হাসিনা আরেকদিকে বসতেন। তো এই জন্য নতুন রাজনীতির প্রেক্ষাপটটা কি হবে এটা উভয় পক্ষই আমার মনে হয় বুঝতে সক্ষম হন নাই। জি, উভয় পক্ষের কথা যেহেতু আপনি বলছিলেন এবং আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এখনো জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরবর্তী সময়েও আমরা দেখেছি যে সংঘর্ষের ঘটনা ঘটছে, মবের ঘটনা ঘটছে, এবং আমি আপনাকে টিআইবির প্রতিবেদন নিয়ে বলছিলাম 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 600টি সহিংসতার ঘটনা ঘটেছে। তার মধ্যে দাবি করা হচ্ছে 550টিতে বিএনপি সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ 91.9% সম্পৃক্ততা পাওয়া গেছে, এবং জামায়াতে ইসলামের 46টি সহিংসতার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে, অর্থাৎ 7.7%। এই যে 90% সহিংসতার সাথে বিএনপি জড়িত বা সম্পৃক্ততা আছে দাবি করা হচ্ছে, এটি নিয়ে কি বলবেন? আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের সময় আমি আজকে 5ই আগস্ট কাউকে আমি খুব বিদ্ধ করতে চাচ্ছিলাম না, তো 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস 8ই আগস্ট থেকে উনি বাংলাদেশে সমস্ত মব সংস্কৃতি, সমস্ত সহিংসতার সংস্কৃতিকে তিনি উস্কে দিয়েছেন। আর না হলে আমি আপনাকে বলি যে 90-এর পরে মাসুদ ভাই তো, মাসুদ কামালরা তো উনি আমাদের হয়তো একটু সিনিয়র হবেন অথবা আমার একটু জুনিয়র হবেন। 90-এর গণ অভ্যুত্থানের সময় আমরা একবার প্রথম সারিতে 6 জনের একজন জাতীয়তাবাদী ছাত্রদল, আমি একজন। বেগম খালেদা জিয়া সময় একটা ঘটনা, মওদুদ ভাইয়ের বাড়ির গিয়ে চেয়ার টেবিল ভাঙছিল কয়েকজন ছেলে, উনি এরা আসছে যখন পার্টি অফিসের 27 নম্বরে আইসা যখন ম্যাডামের কাছে বাহাবা নিতে যাবে তার আগেই ওনার কাছে খবরটা আসছিল, উনি বলছেন আমান কোথায়, মওদুদের বাড়িতে কে গেছিল, আমি সবাইকে এক্সপেল করে দেবো। বাড়িতে কেউ কেন যাবে, বাড়িতে মানুষ, বাড়িতে ফ্যামিলির লোকজন থাকে। আপনি বলছেন এই জন্য আমি আপনি বলি একটা মব হয় নাই 90-এর 6ই ডিসেম্বরের পরে। আর আপনি বললেন 500 ডিসেম্বর পর্যন্ত 500 সহিংসতা হয়। 600 সহিংসতা ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের সরকারের আশকারা না থাকলে, উস্কানি না থাকলে এইরকম মব হতে পারে না। জি, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়কাল, সেই সময়ে তারা এই সহিংসতাকে উস্কে দিয়েছিল। কোন কোন রাজনৈতিক দল আসলে এই সহিংসতা আসলে করেছে, মবের ঘটনা করেছে, যেখানে আমরা দেখেছি 550টিতে, টিআইবির প্রতিবেদন বলছে 550টিতে বিএনপি সম্পৃক্ততা আছে। টিআইবি তো আল্লাহর নবী রাসূল না, আমি আপনাকে বলতেছি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট, যে ডক্টর ইউনূস
আমি স্পষ্ট আজকে বলতে চাই যে অনেকেই খুব বাহবা দিচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকে উপরে বসিয়েছেন, এইটা নাকি খুব বড় একটা মহৎ কাজ হয়েছে। হ্যাঁ, মহৎ কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তি হিসাবে এত না, নবী রাসূল ইমেজটা হয়তো- উপরে উঠেছে। জি। আমি আপনাকে বলছি, ডক্টর ইউনূসের পরিচয় কি? ডক্টর ইউনূস একটি আন্তর্জাতিক লগ্নি পুঁজির এজেন্ট। আর বাংলাদেশে উনি সুদের প্রমোটার, আন্তর্জাতিক সুদের প্রমোটার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে দিয়ে বাংলাদেশের সংস্কৃতি হোক, বাংলাদেশের সামাজিকতা হোক, বাংলাদেশের রাজনীতি হোক, বাংলাদেশের অর্থনীতি হোক, কোনো কিছুর উন্নতি আচ্ছা, ডক্টর জি, ইউনূস দ্বারা জি, হতে পারে না। জি। ডক্টর ইউনূস, আমি আপনাকে বলতেছি, ডক্টর ইউনূস যদি পরবর্তী এই গভর্নমেন্টের কোনোভাবে কোনো জায়গায় যদি উনি সম্পৃক্ত হতে পারেন, পাকিস্তানি গুলাম ইসাক খান যে বেনজির ভুট্টোর গভর্নমেন্টের সাথে যে আচরণটা করেছিলেন, ঠিক একই আচরণ ডক্টর ইউনূস করবেন। লিখে রাখেন আজকে। টিআইবি নিশ্চয়ই নবী রাসূল না, সেটা বুঝলাম, কিন্তু বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে নিশ্চয়ই তারা প্রতিবেদনটি করেছে। এবং আমরা এই সময়ে দেখেছি যে, যদি আমি আজ অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা বাদ দেই, এই বিএনপি সরকার গঠন করেছে 6 মাস হতে চলেছে, 5 মাসের অধিক হতে চলেছে। এই যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনায় বারবার ছাত্র দলের নাম আসছে, তো সেটি নিয়ে কি বলবেন? যেমন আমরা হবিগঞ্জের বিষয়টি দেখেছি। সংঘর্ষটা কি একা একা করা যায়? একা করেনি। হবিগঞ্জে যেমন এনসিপির পদযাত্রায় হামলা করেছে ছাত্রদল, এমনটা এনসিপি অভিযোগ করেছে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এটাও বলা হয়েছে। এবং ছাত্রদল সেটি সরাসরি অস্বীকার করেছে। আবার গতকালকে আমরা রাজধানীতে যে ঘটনাগুলি দেখলাম, নিশ্চয়ই আপনি অবগত, সেখানেও ছাত্রদল আছে। আপনাকে বলি, এই অতি সম্প্রতি দেখবেন এই অ্যাডভোকেট শিশির মনিরের একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে। প্রভোকেশন is such a thing, it's very people to people, person to person. তো আপনি প্রভোকেট করলে কোথাও হামলার ঘটনা ঘটতে পারে, কারণ আমি আমার কর্মী, আমার নেতাকর্মীকে আমি থামাতে পারি, আমার নেতাকর্মী আমার আদেশের অধীন, কিন্তু আমার সমর্থককে আপনি যদি প্রভোকেট করেন এইটা থামানো যায় না। আর কি বলে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি এজেন্ট প্রভোকেটিয়ার কিনা, যে এনসিপিকে ধ্বংস করার এজেন্সি উনি নিয়ে আসছেন কিনা কোথাও থেকে। কারণ আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উদারনৈতিক রাজনীতির বিকাশ ঘটবেই বিএনপির এগেনস্টে। এটা বিএনপির এগেনস্টে সাম্প্রদায়িক রাজনীতি বিএনপির বিকল্প না। বিএনপির বিকল্প, আওয়ামী লীগের বিকল্প হচ্ছে একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাজনীতি। এই গণতান্ত্রিক রাজনীতিটাকে যে এনসিপির যে সম্ভাবনা আছে, এটাকে ধ্বংস করার এজেন্সি কোথাও থেকে নিয়ে আসছেন কিনা, এটা আমি বলবো এনসিপির ভাইরা আপনারা খতিয়ে দেখেন যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি কোনো এজেন্ট প্রভোকেটিয়ার কিনা। জি, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। 2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যেটি পরবর্তীতে আমরা দেখেছি গণ আন্দোলনের রূপ নেয়। আমাদের যেটি তখন দেখেছিলাম যে বৈষম্য দূর করার ক্ষেত্রে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেই সময়, এবং সেটি গঠনের উদ্দেশ্যে আসলে সেই সময় গণ আন্দোলনের রূপ নেয়, লাখো লাখো মানুষ সেখানে অংশগ্রহণ করে। 2 বছরে সেই বৈষম্য দূর হয়েছে কিনা, এবং জামায়াতের আমির বলেছেন যে সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। হঠাৎ আসলে যেহেতু মাত্র জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, এরই মধ্যে আপনাদের আমির যেহেতু এই কথাটি বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরেকটি বিপ্লবের আসলে কেন প্রয়োজন, সুনির্দিষ্ট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল ওয়ানের সম্মানিত দর্শক শ্রোতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে একটি বৈষম্যের নিরসনের জন্য, অবসানের জন্য একটি আন্দোলন হয়েছিল এবং শেষ পর্যন্ত এক দফায় গিয়ে পৌঁছার এটিই কারণ যে এই বৈষম্যের মূল যে প্রতিবন্ধক সেটি হচ্ছে হাসিনা এবং হাসিনার ফ্যাসিজম। সেখান থেকে বের হওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এবং আলহামদুলিল্লাহ যে সবাই মিলে একযোগে আন্দোলনে সামিল হওয়ার কারণেই, মানে আপামর জনতা, রাজনৈতিক শক্তি, সুশীল সমাজ, সকল পর্যায়ের লোকরা একসাথে সংযুক্ত হওয়ার কারণেই এটি সফলতা লাভ করেছে আলহামদুলিল্লাহ। বাট এখন পর্যন্ত বৈষম্য আমরা দেখছি, অনেকগুলো জায়গার বৈষম্য রয়েছে। সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে যে আপনি যদি কয়েকটি মোটা দাগে ভাগ করেন, 1 নম্বর হচ্ছে যে দখলদারিত্বের যে জায়গাগুলো আর কি, এগুলো আমরা চাইনি। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দলীয়করণ, এটি আমরা চাইনি। আমরা চাইনি যে বিগত সময়ে যেমন হলো বিরোধী দল, বিরোধী মত, সরকার, এরকম একটা পার্থক্য ছিল।
আমার এলাকায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি, হিউজ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি জি তার চেয়ে 50,000 মতো ভোট বেশি পেয়েছি। তার মানে আমাকে মানুষ পছন্দ করেছে বলে ভোট দিয়েছে, ওকে ফাইন। এখন নির্বাচিত হওয়ার পর আমি তো সবার এমপি, এটি তো আমরা সবাই জানি, এটি হওয়ার কথা। তো সেই জায়গায় গিয়ে কি হচ্ছে, আমার এলাকার মানুষ এখন বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এখন আমি মন্ত্রণালয়ে যাচ্ছি, আমাকে তাৎক্ষণিক বলা হচ্ছে যে না এখন না, আপনি অক্টোবরে আসেন। আবার আমার সামনেই বিএনপির একজন এমপি, তিনি প্রজেক্ট নিয়ে যাচ্ছেন, সেই প্রজেক্ট তাৎক্ষণিক পাশ করে দেওয়া হচ্ছে। এখন এটা বলবেন যে না এটা সরকার দলের তো একটা এই ইয়াটা কি, এই ইয়াটা যেটা, এই ইয়াটা বন্ধ করার জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল এবং জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে আর কি। তো সেই জায়গায় আমিরে জামাত বিরোধী দলের নেতা তিনি বলেছেন যে বৈষম্য দূর হয়নি, এটি তো একটা মানে যথার্থ কথা তিনি বলেছেন। যেহেতু আরেকটি বিপ্লবের কথা হ্যাঁ, বলেছেন, এটি তার মানে কি না, এটি একটি না। জুলাই বিপ্লব কি তখন ব্যর্থ না হয়েছে? না না, এখানে একটি বিষয় না, তিনি একথা বলেননি যে আরেকটি বিপ্লব আগামীকালকেই করতে হবে। না সেটি বলেনি, আসন্ন বলেছেন, আসন্ন অনিবার্য বলেছেন। বিপ্লব আসন্ন। আসন্ন জি। কেন বলেছেন? এই যে সেক্টরগুলো আমি বললাম আর কি, এই সহিংসতা তো আমরা চাইনি ক্যাম্পাসে। আজকে কি বলে ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের উপর যে নির্লজ্জ হামলাগুলো হয়েছে সেগুলোর প্রেক্ষাপটগুলো কিন্তু ক্লিয়ার। ছাত্র শিবির ব্যাখ্যা করেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে সেগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটি ঘটনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বলেন, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, সোহরাওয়ার্দী কলেজ, আজকেও তুলারাম কলেজে কলেজ ক্যাম্পাসের আয়োজনে একটি প্রোগ্রাম হচ্ছে জুলাইকে নিয়ে, সেখানে ছাত্র শিবিরের জনশক্তিরা, দায়িত্বশীলরা বক্তব্য দিয়েছে। কেন বক্তব্য দিল? এটি অপরাধ, তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেখানে আর কি। এরকম এটি তো আর আমরা চাইনি। এই যে এরকম শুধু ক্যাম্পাস না, এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন যে মানুষ সবচেয়ে বেশি যেটা ফিল করে সেটি হচ্ছে তার মৌলিক অধিকার যেগুলো, সেগুলো যেমন এই মুহূর্তে গ্যাস নাই, কথা হচ্ছে যে কারেন্টের বিল হঠাৎ করে বিশাল চলে আসতেছে আর কি, এগুলো তো মৌলিক অধিকার। এগুলো যখন খর্ব হচ্ছে তখন তো সামগ্রিকভাবেই যে আমরা জনগণের অধিকার পাচ্ছি না, রাজনৈতিক কর্মীরা তাদের অধিকার পাচ্ছে না, রাজনৈতিক কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে দলীয়করণ হচ্ছে, এরকম ধরো কোন জায়গাটা আমাদের স্বাভাবিক আছে যেটার কারণে আপনি বলতে পারেন যে না, সরকারকে আরও 5 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর ব্যাপী সময় দেওয়া উচিত। তারা এই 5 বছর ব্যাপী আমাদের উপর দুঃশাসন চালাক, আমাদের উপর জুলুম নির্যাতন করুক, এরপরে আমরা দেখব আমি বিপ্লবের দিকে যাব কি না যাব। এরকম কি? আমার তো মনে হয় না যে এরকম। বরঞ্চ এটা আমরা চেয়েছিলাম যে 54 বছরের ইতিহাসের ইতি টেনে সামনের দিকে যখন রান করব আমরা, তখন প্রত্যেকটা বিষয়ই, এখন এটা তো ভাই আগের মতো যুগ নাই, এখন সবকিছু আপনার মিডিয়ায় এমন ক্রিস্টাল ক্লিয়ার, কোনো কিছু লুকানোর কিছু নাই। আজকে যে ঘটনাটি ঘটেছে জুলাই নিয়ে, সেটি কি আমরা চেয়েছি? গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়নি, একটা অভ্যুত্থানকে নাই করে দেওয়া হচ্ছে। সহিংসতার ঘটনায় তো আপনাদেরও আমি শিবির বলছি যে কর্মী বানিয়ে মূল্যায়নটা আপনাকে সবারই, করতে হবে। জি জি জি, মূল্যায়নটা আপনাকে করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়েও দেখেছি বেগম রোকেয়া আপনাদেরও বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ততা যে ছিল। ঘটনাটি জি। ঘটেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাতের কিছু নেতৃবৃন্দ, যেগুলো শিবিরেরও সাবেক নেতৃবৃন্দ, সেই ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডগুলো কিভাবে হয়েছে এটা সবাই জানে। এবং সেখানে কিন্তু আল্লামা রাজনৈতিক দেলোয়ার হোসেন, পরিস্থিতি যখন অনুকূলে থাকে তখন একটু দেখি আমি বলি। আপনারাও এই মবের না না না, ঘটনাগুলোর ছাত্র সাথে শিবির যুক্ত যদি, থাকেন এখানে না? আমি বলি আর কি, জি। ছাত্র শিবির যদি সহিংসই হতো তাহলে তো আজকে অনেকগুলো ঘটনা ঘটে যেতে পারতো, হতাহতের ঘটনা ঘটে যেতে পারতো। ছাত্র শিবির একেবারে তো ছোট্ট সংগঠন নয়, তারা এই বিরাট জুলাই আগস্টের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে কতটুকু ভূমিকা রেখেছে না রেখেছে সেগুলো বাংলাদেশের মানুষ জি। জানে। আমি বড় কি ছোট সেটা আর বলতে চাচ্ছি না। জি। এমত অবস্থায় চাইলে তো ছাত্র শিবির এই ছাত্র দলের সাথে বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হতে পারতো। এমনকি আজকেও ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিরা কনফারেন্স করেছে যে তারা এই সহিংসতা চায় না। তারা, জি। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই ক্যাম্পাসগুলোতে যে সংকটগুলো তৈরি করা হচ্ছে, এটা তো জুলাই চেতনার মধ্যে ছিল না। জি, জুলাই চেতনার তাহলে মধ্যে কি, ছিল, একটু বলি, জুলাই চেতনার মধ্যে ছিল সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ছাত্র শিবির এখন এক্সপেক্ট করছে ছাত্র দল যেন ক্যাম্পাসে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। জি, তাহলে কি বৈষম্যহীন বাংলাদেশের এই যে বিষয়টি, যেটি ঘিরে আসলে গণ আন্দোলন হয়েছিল, সেটি কি কেবল স্লোগানেই সীমাবদ্ধ ছিল? কারণ আমি বলছি, দেশের অর্থনীতিতে গতি ফেরেনি, আমরা দেখেছি দেশে দারিদ্র্য বেড়েছে 9%। আমরা আবার এটাও দেখেছি 1 বছরে কোটিপতি হয়েছে 12,000। তাহলে আপনি যদি সুনির্দিষ্ট করে বলেন যে এই জুলাই অভ্যুত্থানে আসলে কারা লাভবান হয়েছে বা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আপনি যদি পূর্বে সুনির্দিষ্ট ডাকাত করতে ছিল, চান। জি, সেই ডাকাতগুলোর মানে কিছু ডাকাত আছে যাদের হলো যে মুখোশ ছিল আর কি। এখন মুখোশের ডাকাতটা কে
সেটা কিন্তু আমরা এখনো বিস্তারিত জানবো, হয়তো ডে বাই ডে আরও জানতে পারবো আর কি। সেই ডাকাতি এখনো চলছে, জাস্ট হয়তো পেছনের মুখটা পরিবর্তন হয়েছে। সেই মুখগুলো উন্মোচিত হলে আমরা জানতে পারবো যে এই ক্ষতিগুলো কারা করছে আর কি। তবে কিছুটা তো ক্লিয়ার হয়ে গেছে। আপনি তো শুরু থেকে এই তথ্যগুলো টিআইবির তথ্য দিয়ে বললেন, এরকম অনেকগুলো তথ্য কিন্তু আছে। ধর্ষণ কারা করছে, কারা সংকট তৈরি করছে, কারা কি বলে মানুষ মেরে ফেলছে, হত্যাকাণ্ড করছে, এগুলো কিন্তু ক্লিয়ার এখন। তাহলে কার কার মাধ্যমে চাঁদাবাজি ঘটছে? আমার এলাকায় চাঁদাবাজি এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে বিএনপি তার দলের কমিটি পর্যন্ত ভেঙে দিয়েছে, এখনো পর্যন্ত কমিটি দিতে পারে নাই। এখন আবার নির্বাচন পরবর্তী চাঁদাবাজির নতুন রূপ নিয়েছে, শেরপুরের কথা বলছি আমি আর কি। তো এরকম করে যদি একটি দেশ চলতে থাকে তাহলে তো আপনার বক্তব্য যেটা সেটাই ঠিক আছে। জি মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে উস্কানিতে মবের ঘটনা বা সহিংসতার ঘটনা ঘটেছে এমনটা মোশাররফ আহমেদ ঠাকুর উল্লেখ করেছেন, আপনিও কি একমত কিনা? রাজনৈতিক দলগুলোর দায় কতটা? সেই সাথে এই যে যেমনটা বলছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদের দখলদারিত্বের যে রাজনীতি সেটি এখনো রয়ে গেছে, আগে এক ক্ষমতা ছিল এখন আরেক ক্ষমতা, এই রাজনীতি ফিরে আসছে কেন? তাহলে জুলাই গণ অভ্যুত্থানের আসলে প্রাপ্তিটা কোথায়? দেখেন, এটা হলো কি জানেন, এটা এক ধরনের মানসিকতার ব্যাপার যে পৃথিবীর সব দেশেই কিন্তু পুলিশ আছে। জি, হ্যাঁ, পুলিশ থাকার দরকারটা কি? আপনি সব ধর্মেই কিন্তু বলা হয়েছে যে অন্যায় করা খারাপ, সব ধর্মে অন্যায়ের করলে অন্যায়কারীর কি শাস্তি পরকালে হবে সে সম্বন্ধে বলা আছে। তো সবাই তো ধার্মিক নিজেদেরকে দাবিও করে, তারপরে পুলিশ লাগে কেন? লাগে এই কারণে যে ওই নীতি কথায় সে থামে না, তার যে প্রবৃত্তি সেটা বলে যে তুমি যদি কেউ না দেখে তাহলে তুমি নিতে পারো। ওই দু একজন থাকে সাধু পুরুষ, বাদ বাকি সবাই কিন্তু এরকম। ওই পুলিশ দেখলে ভয় পায়, লাঠির কারণে ভয়টা পায়। তো আইনটা তৈরি করা হয়েছে প্রয়োগ করার জন্য। আইন কিন্তু কেউ এমনি এমনি মানে না, প্রয়োগ করলেই মানে। তো আপনি আইনটা প্রয়োগ করবেন না, তাহলে এরকম ঘটবে। অথবা আইনটাকে আপনি দেখে দেখে প্রয়োগ করবেন, মানে আমার জন্য প্রয়োগ করবেন, ওনার জন্য প্রয়োগ করবেন না, তখন এই ঘটনাগুলো ঘটতে থাকবে। যে জিনিসগুলো আমরা সবসময় দেখেছি, আওয়ামী লীগ আমরা দেখেন, আওয়ামী লীগ আমলে একটা ছাত্রলীগের ছেলে যদি থানায় যাইতো, ওসি সাহেব দাঁড়াই পড়তো তো। এখন সেই লোক যদি থানায় যায় ওই ওসির কাছে, ওসিকে দাঁড়াই পড়বে নাকি ওরা সবাই দিবে? সিম্পল। কিন্তু এখন কিন্তু ওসি সাহেব দাঁড়ায়, ওনার দাঁড়ানোর অভ্যাসটা কিন্তু এখনও আছে। এখন সে দাঁড়ায় ছাত্রদলের পোলাপান দেখলে, উনি দাঁড়ান, কিন্তু উনি কার জন্য দাঁড়াচ্ছেন? ছাত্রদলের পোলাপান দেখলে উনি দাঁড়ান কেন? উনি জানেন যে যদি না দাঁড়ায় তাহলে এটাকে বেয়াদবি ধরা হতে পারে, এবং এই বেয়াদবির কারণে ওনার একটা পানিশমেন্ট ট্রান্সফার হতে পারে। তো পানিশমেন্ট ট্রান্সফারটা কে করবে? ওই ছাত্রদল করবে না, ওই ট্রান্সফারটা করবে সরকারে যারা আছেন তারা করবেন। তাহলে সরকারে যারা আছেন ওনারা ছাত্রদলকে আশকারা দিচ্ছেন। বিষয়গুলি এটা কিন্তু জটিল কোনো বিষয় না। অন্তর্বর্তীকালীন সরকার আমলে কি হয়েছিল? আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে তাদের ব্যাপারে মানুষের মনে একটা ক্ষোভ ছিল। আমার সম্পদ নিয়ে সে নিজের বাড়ি বড় করছে, ছিল তো ক্ষোভ। আবার কিছু লোকের ক্ষোভ ছিল যে তাদেরকে রাজাকার বলতো, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলতো। তারা বলছে ভাই আমার তখন জন্মই হয় নাই, আমাকে তুমি স্বাধীনতা বিরোধী বলতেছো, বলে আমার গুতাইতেছো কেন? তাদের মনে একটা ক্ষোভ ছিল। এক একজনের এক এক রকম ক্ষোভ। আমার একরকম ক্ষোভ, রাশেদ ভাইয়ের আরেক রকম ক্ষোভ। এই সবগুলি ক্ষোভ যেই মাত্র আওয়ামী লীগ আউট হয়ে গেল, সেই মাত্র ক্ষুব্ধ রাশেদ ভাই, ক্ষুব্ধ মাসুদ কামাল সবাই কিন্তু ঝাঁপাই পড়ছে যে আমি ক্ষোভের প্রতিশোধ নেব। তুমি যে এতদিন আমার এই কামগুলি করছো তার আমি একটা প্রতিশোধ নেব। তখন আইনের উচিত ছিল আমাকে থামানো, কিন্তু ইউনূস সাহেব বসে বসে তামাশা দেখছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। যে তোমরা করো দেখি, এবং ওই তামাশা দেখার কারণে এইগুলি মব ঘটছে। দেখেন ইউনূস সাহেবকে পারতো না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। গোপালগঞ্জে এনসিপির পোলাপান গেল, যে ওখানে মাইটার খাইলো, তাদেরকে উদ্ধার করার জন্য ইউনূস সাহেবকে আর্মি পাঠায় নাই, উদ্ধার করতে নিয়ে আসছে। তাহলে এই আর্মি প্রথম আলো আর ডেইলি স্টারে যে এতে পারলো না কেন? বলেন কেন পারলো না? এটা তো একদম কাছে, ক্যান্টনমেন্ট থেকে একদম কাছে, পারলো না কেন? পারলো না এই কারণে ইউনূস সাহেব বসে বসে তখন মজা নিছি, যে আমি মজাটা নিব। তো মজা নিছে, এখন সেগুলি ঘটতে দিছে উনি, আর ওখানে ঘটতে দেয় নাই।
কাজে ওদেরকে বাঁচায় নিয়ে আসছে। জি। এখন এই লোকটা দুষ্ট প্রকৃতির লোক। ইন্টারেস্টিং কি তথ্য জানেন, আমি বলি আপনি একটা কথা, যে গ্রামে একটা কথা আছে বুঝছেন, একটা মানুষকে আপনি চিনবেন কিভাবে? চিনবেন হলো তার বন্ধু বান্ধব দেখা, যে আমি কার লোকে মিশি। ধরেন একটা হিরোইনচির লোকে আমার হ্যাভি খাতির, তা আপনি সন্দেহ করতেই পারেন এই হিরোইন না খেলেও ইয়াবা পর্যন্ত খায়। তো এখন আজকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে নিয়ে ঘুরতেছে। তো এটা কিন্তু প্রধানমন্ত্রীকে উপরে উঠায় নাই, বরঞ্চ ওনার দিকে মানুষ চোখ সরু করে তাকাইছে, যে তাইলে কি সেইটাই ঠিক হলো? ওই যে আমরা যে বলছিলাম যে ইউনূস সরকারের ধারাবাহিকতা এই সরকার, দরকারটা কি ছিল ওনাকে নিয়ে যাওয়ার? ওনাকে ওখানে নিয়ে যাওয়ার কারণে উনি কি নিজেকে সম্মানিত করলেন নাকি ইউনূস সাহেবকে সম্মানিত করলেন? উনি কি ইউনূস সাহেবের প্রতিনিধি নাকি আমাদের প্রতিনিধি? আমি আজকে ইউনূস সাহেবের ভোট হোক না ভাই, সারা দেশে দেখেন না ইউনূস সাহেব, বাংলাদেশে জীবিত লোকদের মধ্যে ইউনূস সাহেবের মানে ঘৃণার মাত্রা কোথায়, একটা ভোট করে দেখেন না। মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আজ যদি 24-এর 5ই আগস্টে আমরা ফিরে যাই সেই সময়, এবং যখন আমরা দেখেছি যেই দলগুলো মিলে বা যারা মিলে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই ছিল, তারা সকলে মিলে পতিত সরকারের আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আবার এই 26-এর 5ই আগস্টে যদি আমরা দেখি তারাই একে অপরের সাথে দ্বন্দ্ব এবং বিরোধে জড়িত হচ্ছে, তাহলে কি তারা আসলে জনগণের স্বার্থ দেখছে না, নিজেদের ব্যক্তি বিশেষ বা দলীয় স্বার্থেই কাজ করছে? বলি আপনি, এটা খুব স্বাভাবিক ঘটনা। জি। তখন সমস্ত দলের একটা কমন ভিলেন ছিল। আওয়ামী লীগ বলেন, তো আওয়ামী লীগ তো এগুলো করছেই, বিএনপি, জামাত, যত দল আছে সবার একটা কমন ভিলেন ছিল। সেই ভিলেনটা শেখ হাসিনা। তখন সবাই মিলে শেখ হাসিনাকে সরাতে চাইছে, এবং তার সঙ্গে সাধারণ মানুষের চিন্তাও মিলে গেছে। এটা কিন্তু কেবল বিএনপি এবং জামাত ইসলামের আন্দোলন ছিল না, কিন্তু এটা কিন্তু কেবল স্টুডেন্টদের আন্দোলন ছিল না। এখানে নারী, পুরুষ, শিশু, কিশোরের পর্যন্ত আন্দোলনে ছিল। তার মানে সবাই এই গভর্নমেন্টের উপর আনহ্যাপি ছিল, বিরক্ত ছিল, সবাই মিলে তাকে সরাইছে। যেই মাত্র সে সরে গেছে, সরে যাওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়েছে না, কারণ ওই জায়গাটা কে বসবে? তখন আমি আর উনি মারামারি আরম্ভ করছি। উনি বলছে আমি বসবো, আমি বলছি না আমি বসবো, আসেন মারামারি করি। এখন এই মারামারি, এখন কিন্তু আর কমন কোনো ভিলেন নাই, এখন সবাই সবার আমরা শত্রু হয়ে গেছি। যে কারণে আমরা নির্বাচন আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, তখন তার মধ্যে কে কতটা ঢুকতে পারছে ঢুকছে, কিছু জামাত ঢুকছে, কিছু বিএনপি ঢুকছে, কিছু এনসিপি ঢুকছে, ঢুকে যার যার মতো ক্যাচি কেচার করছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল, বিএনপি আসলো, তখন থেকে দলীয় সরকার আসলো। তো এইখানে কি জামাত আর দাঁত ঢুকাইতে পারবে? পারবে না। তো জামাত কি চাবে? জামাত বলবে যে আমি তো ঢুকতে পারছি না এখানে। এটা আপনি হিসাবটা ধরেন, এটা হলো একটা কেক, বুঝছেন? ওই কেকের ভাগ বাটোয়ারা নিয়ে এখন মারামারি হচ্ছে। জি জি, আপনাকে ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। এই যে দলীয়করণ কিংবা দখলদারিত্বের রাজনীতি নিয়ে কথা অভিযোগ উঠছিল, সেগুলো নিয়ে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোশাররফ আহমেদ ঠাকুর, বেশ কিছু অভিযোগ নিয়ে কথা উঠেছে। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ বলছিলেন, কিছু ক্ষেত্রে মাসুদ কামালও বলছিলেন। তো সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে আসে, এই যে দলীয়করণ, দখলদারিত্বের রাজনীতি, দুর্নীতি, চাঁদাবাজি, যেগুলো নিয়ে তিনি বলছিলেন, শেরপুরের চাঁদাবাজি নিয়ে তিনি বলছিলেন, যে অভিযোগগুলো আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা দেখেছি হয়েছিল, 2 বছরে সেই পরিস্থিতি মুক্তি পাবে এমনটাও আমাদের প্রত্যাশা ছিল। সেটি কতটা মুক্তি মিলেছে, বা যে অভিযোগগুলো বিরোধী দল আপনাদের বিরুদ্ধে করছে, এই আপনারা সরকার গঠন করেছেন, এই যে চাঁদাবাজি, দুর্নীতি, দলীয়করণ, যেগুলো আমরা পূর্বের সময় দেখেছি, এখন সেটি দেখতে চাই নাই, তো সেটি আসলে কেন সেগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বিরোধী দল বলছে ফ্যাসিবাদের পথে হাঁটছেন। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে এখনো সেই পুরনো বাংলাদেশ রয়ে গেছে? পুরনো বাংলাদেশে চ্যানেল 1 বন্ধ হয়ে গেছিল, চ্যানেল 1 চালু হয়েছে। পুরনো বাংলাদেশে জামাত ইসলামের কেউ এই টক শোতে আসতে পারতো না, এখন টক শোতে আসে। পুরনো বাংলাদেশে জামাত ইসলামের কেউ বিপ্লব তো দূরের কথা, শেখ হাসিনা সঠিক দেশ চালাচ্ছে না এটাও বলে নেই। পুরনো বাংলাদেশে জামাত ইসলামের কর্মীকে ঠিকানা টাওয়ার, পল্টনের ঠিকানা টাওয়ার থেকে ধাক্কা দিয়ে পুলিশ মেরে ফেলছে,
আমরা বলছি সেখানে, আমরা বলছি বিভিন্ন শতে, আর ওই জামাত ইসলাম বলে নাই। তো পুরনো বাংলাদেশ থেকে কি এইটুকুন পার্থক্য নাই? পার্থক্য আছে। 1 নাম্বার 2, 1991 সালে যখন জামায়াতে ইসলাম বিএনপিকে 10 আসনের দরকার তখন সমর্থন দেয়, এবং 2 আসন মহিলাদের 2 আসন জামায়াতে ইসলামকে বিএনপি দেয়। তো সেই ক্ষেত্রে 92 সালে জাহাঙ্গীরনগরের হাবিবুর রহমান কবির একজনকে জামাত ইসলাম দিয়ে দিল, শুয়াইয়ে দিল, জবাই দিয়ে দিল, হাবিবুর রহমান কবির। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তার থেকে প্রায় 14 বছর পরে ছাত্রলীগের অন্তকুণ্ডলে একজন ছেলে নিহত হয়। তার নাম হচ্ছে শামীম মোল্লা। তারপর হচ্ছে আর 10 বছর পরে আরেকজন প্রায় সেইটা ছাত্রলীগের অন্তকুণ্ডলে মারা যায়, জুবায়ের। তো এই যে প্রায় 35 বছরের মধ্যে জাহাঙ্গীরনগরে 3টা খুন হয়েছে, এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন যে খুন হয়েছে সেইটা শিবির করেছে। আপনি দেখবেন কয়েকদিন আগে সালাউদ্দিন আম্মার জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেদেরকে পিটিয়েছেন, উল্লাস করেছেন, বলছেন সঠিক করেছেন। উনি এর আগে শিক্ষকদের বেদম পিটিয়েছেন, ডিনদেরকে কান্দরে উঠবস করিয়ে রিজাইন করিয়েছেন। আচ্ছা, বেরুবি মানে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে আমি আপনাকে বলি যে আমি মনে করলাম ছাত্র শিবিরের যে প্রথম যে দাবিটা আমি এটা মানলাম যে এটা জুডিশিয়াল কিলিং হয়েছে। এই লোকগুলো যদি জীবিত থাকতেন, ধরেন জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয় নাই, জীবিত আছেন, রুকিয়া বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ে ছেলেরা কি এই মতিউর রহমান নিজামী, কি বলে আলী আহসান মুজাহিদ এদের ছবি টানাইতে দিত? আমি মনে করলাম এরা জুডিশিয়াল কিলিং এর শিকার হন নাই, বাংলাদেশে এখন জীবিত আছেন, বিএনপির সাথে আছেন। 2004 সাল, এটা 2004 সালেও কি কোনো বিশ্ববিদ্যালয়ে এদের ছবি টানাইতে দিত বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা? প্রশ্নই আসে না। এরপর দেখবেন বিশ্ববিদ্যালয়ে সামাজিক সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ঘুরে বেড়াচ্ছে, বলছে ধাওয়া দিছি পলাইয়ে গেছে। তো তাকে জিজ্ঞেস করছে যে জার্নালিস্ট আপনি কি এই বিশ্ববিদ্যালয়ে পড়েন? বলছেন না। মাশাআল্লাহ। তো এখন আমি আপনাকে বলছি যে জাতীয়তাবাদী ছাত্র দলকে আপনি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিটালেন, বের করলেন, এবং যারা পিটাইছে এদের যে মেজর নেতা তাকে জিজ্ঞেস করলে আপনি কি এই বিশ্ববিদ্যালয়ে পড়েন? বলছে না। মাশাআল্লাহ। তো আমি আপনাকে বলছি এখন জাতীয়তাবাদী ছাত্র দল, আমি 5 তারিখ তো আজকে, এই জন্য আমি বলতে চাইছিলাম এই কাদা চুরাচুরিগুলি করতে চাইছিলাম। তো জাতীয়তাবাদী ছাত্র দল একসময়, আমি প্রায় 10 বছর সেন্ট্রাল কমিটিতে ছিলাম, 1983 থেকে 1983 মে থেকে 1992 আগস্ট পর্যন্ত। ওই সময়ে রাজশাহীতে আপনি দেখুন পয়েন্টটা, শফিকুল ইসলাম মাসুদ আমাদের পার্লামেন্টে ওনার সহকর্মী, আমাদের বরেণ্য মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের অস্ত্র নিয়ে মোকাবেলা করি, 3 দিন পুরো রাজশাহী অঞ্চলের প্রশাসন আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। আপনি তো এই প্রশ্নগুলোর উত্তর দিলেন, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছি আপনি সেটির উত্তর দিলেন না। এই যে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি, শেরপুরের চাঁদাবাজি নিয়ে মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ বলছিলেন, চাঁদাবাজদের নাম দেন, উনি বলছিলেন সেগুলো আসলে পরিবর্তন করা কেন যাচ্ছে না, সেটাই আমি আপনাকে বলছি। আমার পরে তো আপনি বলবেন, আপনি এখানে নাম দেন, আগামীকাল অ্যারেস্ট হবে। আগামী আপনি নাম দেন, কেবল শেরপুরে না, কিন্তু আরো নানা জায়গায় চাঁদাবাজির অভিযোগ আছে বিএনপি সরকারের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে, বা যারা সমর্থক আছেন বা যারাই তৃণমূলের যারা আছেন তাদের বিরুদ্ধে। কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটি ছিল আমার প্রশ্ন। উনি তো শেরপুরের কথা বলেছেন, আরো কিছু অভিযোগ আছে, আমি চাইলে আপনাকে বলতে পারি। জি, একটা থানার কথা বলি, আপনি ওইখানে লোকজনকে আওয়ামী লীগের নাম দেয়, জামাতে ইসলামের এদের নাম দেয়, বানিয়াচং। একটা চাঁদাবাজি তো আমি গত 2 বছরে শুনলাম না, কেউ 2 টাকা চাঁদাবাজি হয়েছে।
উনি বলছেন শেরপুরের, তো আমি ওনাকে বললাম আপনি ইয়ারে ফোন করেন, আমি এইখানে বিরতিতে আপনাকে 20টা ফোন দেই এবং ফোন দিয়ে ইয়েতে দেই, আমি আপনাকে কি বলে আমি আপনাকে সাউন্ড দেই, দেওয়ার পরে দেখেন যে শুনেন কিনা। তো এইখানে আমার মনে হয় জায়গা টু জায়গা ভ্যারি করতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশাসন ভ্যারি করতে পারে। 3 নম্বর হচ্ছে সমস্ত জায়গায় আওয়ামী লীগ আমলের 80% পুলিশ এখনও আছে এবং এরা পুলিশের উস্কানি ছাড়া, পুলিশের প্রশ্রয় ছাড়া কোনো জায়গায় হতে পারে না, এই চাঁদাবাজি হতে পারে না। আমি আপনাকে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এদের স্পষ্ট নির্দেশনা আছে জি, বিএনপির সমর্থক কোনো ব্যক্তি, বিএনপির নেতাকর্মী কোনো ব্যক্তি চাঁদাবাজি করতে পারবে না। তো চাঁদাবাজি সেটা হয়, তো নির্দেশনা আছে, এটা আমরা জানি, নির্দেশনা আছে সেটা আমরা জানি, কিন্তু তৃণমূল থেকে শুরু করে উনি কেবল রাশেদ কেবল শেরপুরের ঘটনা বলেছেন, আরো নানা জায়গায় এই ধরনের অভিযোগ আছে, প্রতিবেদনও আছে, আপনি চাইলে আমি সেগুলো বলতেও পারি। সেগুলো আসলে কেন নিয়ন্ত্রণ যাচ্ছে না? শেরপুর আমি বাদ দিলাম, শেরপুর বাদ না, দিলাম, কেন যাচ্ছে না সেটা তো সেটাই আমি আমার আপনাকে বলি, প্রশ্নটা আসলে চাঁদাবাজির ছিল। জন্য জি। আমি আব্দুল্লাহ আল নুমানের একটা কথা বলি, সেটা হচ্ছে দলীয়করণ, চাঁদাবাজি, যে একটা- দুর্নীতি সব অভিযোগ আর কি। একটা চাঁদাবাজি দলীয়করণের জায়গায় কি আমি নির্বাচিত হয়েছে, আমার দল নির্বাচিত হয়েছে, আমি তো জামাত ইসলামের লোককে প্রধানমন্ত্রী বানাবো না। আমি নির্বাচিত হয়েছে, জামাত ইসলামের লোকটা তো মন্ত্রী বানাবো না। এটা তো দলীয়করণ নাকি? এই দলীয়করণ কি বাদ দিতে হবে? যে প্রধানমন্ত্রী তারেক রহমান না হয়ে শফিকুর রহমান হবেন, মন্ত্রী না হয়ে কি আমাদের টাঙ্গাইলের, ওনার বাড়ির কাছাকাছি বলি টাঙ্গাইলের স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ইসিতে যে নিয়োগ নিয়ে মাঝখানে সমালোচনা হয়েছিল, সেটি নিয়ে কি বলবেন? আমি নামটা আপনাকে বলছি। কর্পোরেশনগুলোতে জি কর্পোরেশনগুলোতে যে নিয়োগ জি দিয়েছে। জি কর্পোরেশনগুলিতে এটা কি বেআইনি হচ্ছে? আপনি কি বলেন বেআইনি হচ্ছে? আমি সরকারের না আমি সরকারের 10% আমলাতন্ত্রের 10% আমি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারি, এবং আপনি এখানে 12 জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেখলেন। জি। একজন যেটা বলবেন যে এই একজন ডেপুটি সেক্রেটারি, তাকে আওয়ামী লীগ বের করে দিয়েছিল তার চাকরি থেকে, তাকে ওই ডেপুটি সেক্রেটারিকে, নির্বাচন কমিশনের ওই ডেপুটি সেক্রেটারিকে এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক দেওয়া হচ্ছে। জি। নাম্বার 1, আমি টোটাল আমলাতন্ত্রের 10% আমি দিতে পারি। আর 11 জন যারা, এরা প্রত্যেকে কেউ বিএ পাস না, এরা সবাই MA পাস, আমি এদের প্রত্যেককে চিনি। 1 নাম্বার 2 হচ্ছে এদের থেকে কম যোগ্যতা সম্পন্ন লোকজন সচিব হয়েছেন, এদেরকে এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদায় বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান MD করা হয়েছে। তো আমি ওইখানে তো 10% আমলাতন্ত্রের 10% আমি নিয়োগ দিতে পারি চুক্তিভিত্তিক। তো এখানে বেআইনিটা হলো কোথায়? জি, সেটার উত্তর নিশ্চয়ই মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ দেবেন। এবং আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে ছাত্র শিবিরের যেই সম্পৃক্ততা নিয়ে, ছাত্র দল বারবার এখানে জড়িত থাকে, এই সব নানা বিষয় নিয়ে আপনার কাছে আসবো। তার আগে মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, আপনার কাছে আসতে চাই যে এই প্রসঙ্গ ঘিরে তিনি বলছিলেন, সেটির উত্তর নিশ্চয়ই আপনি দেবেন। এছাড়াও জানতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা আসলে গণতন্ত্রকামী জনগণের এর কৃতিত্বটা। কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে আসলে অনেক বিতর্ক হয়, জুলাই কার, এই ধরনের কথাও আমরা শুনেছি। জুলাইয়ের কৃতিত্ব কেউ কেউ নিজেদের পকেটেও নিতে চায়। সেই ক্ষেত্রে এই প্রবণতা কেন? এটি কি কেবল নিজেদের, যেমনটা আমি মাসুদ কামালকেও জিজ্ঞেস করছিলাম, যে এখন কি ব্যক্তি বা নিজের লাভের জন্য বা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই বিতর্ক আসছে? দেখুন, এখানে কিছুটা তো বোঝাই যাচ্ছে। এখানে জুলাইয়ের কৃতিত্বটা জামাতের পক্ষ থেকে কখনোই দাবি করা হয়নি। জামাত বারবার বলেছে যে জুলাইয়ের কৃতিত্বটা আপামর জনতার। জুলাইয়ের স্টেক আপনি তো উল্লেখ করলেন কিছুক্ষণ আগেই, এবং এখানে সবাই প্রায় উল্লেখ করেছেন যে জুলাই অংশগ্রহণ করেছে কৃষক, শ্রমিক, বৃদ্ধ, শিশু, কিশোর, নারী, পুরুষ, কোনো ভেদাভেদ ছিল না আর কি। তো যেহেতু কেউ ভেদাভেদ ছিল না এবং এককভাবে কেউ মাস্টার মাইন্ড, কেউ এককভাবে ঘোষক, এই টাইপের ব্যাপার ছিল না। এমনকি দেখেন যে নাহিদ ইসলাম ঘোষণা করেছে, সেই ঘোষণাটা করার আগে কিভাবে প্রেক্ষাপটটা এসেছে, সেটা দফাটা কিভাবে এসেছে, সেটাও কিন্তু নাহিদ ইসলামরা বলছে, সেটাও কিন্তু শিবির বলছে, সেটা জামাত বলছে। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটলো, আজকে নাহিদ ইসলামের নামকে স্কিপ করা হলো, আজকে আবু সাইদকে স্কিপ করা হলো, এগুলো তো ইন্টেনশনালি। এই প্রেক্ষাপটকে সামনে রেখেই কিন্তু আমার ভালো লাগে আর কি খুবই, যে মাননীয় প্রধানমন্ত্রী খুবই অমীয় দারুণ দারুণ কথা বলেন আর কি। কিন্তু উনিই শুধু বলেন, উনার দলের কোনো মন্ত্রী, কোনো এমপি, দলীয় কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর বার্তা কেন পৌঁছাচ্ছে না আসলে? হ্যাঁ, পৌঁছাচ্ছে এমপি বা না। মন্ত্রীদের যাদের কথা সেটা বলছেন, ওনারাই বলতে পারবেন।
হয়তো আপনার এখানে কি মনে হয় ওনার কাছে আমার আমি কাছে আসবো। মনে হচ্ছে যে জি। ওনার নিয়ন্ত্রণ মানে দলের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের প্রতি ওনার নিয়ন্ত্রণ হারাবেন, এরকমই আমার কাছে মনে হচ্ছে এর ফলশ্রুতিতে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি দুঃখ করে আর কি, যে এই যে আমাদের সম্মানিত মোশাররফ ভাই বলেছেন আর কি যে তিনি 10 বছর সভাপতি ছিলেন না, সভাপতি ছিলাম না, ছাত্র সেন্ট্রাল কমিটিতে ছিলাম। সেন্ট্রাল 10 বছর। ইভেন এরকমই ঘটনাগুলো ঘটে আর কি, 10 বছর সভাপতি 5-10 বছর। অবস্থা নাই, আপনি ছাত্র রাজনীতি করে আসছেন। হ্যাঁ, মানে আমি বলতেছি যে এই যে 5 বছর 7 বছর করে অনেকেই সভাপতি থাকছে, দায়িত্বে থাকছে, এটা হলো বাংলাদেশের জন্য ছাত্র সংগঠনগুলোর জন্য সবচেয়ে সংকট। দেখেন আজকে যে ছেলেটা আজকে যকসুর আরেকজন সাংস্কৃতিক সম্পাদককে আজকে মেরেছে এবং মেরে রক্তাক্ত করেছে, 30 সেকেন্ডে শেষ করুন, সময় একটু স্বল্পতা আছে। জি। যে ছেলে তাকে মেরেছে সেই ছেলে জসিম নামে একজন ছাত্র দলের নেতা, সোহরাওয়ার্দী কলেজের সে সভাপতি আর কি, দীর্ঘদিন যাবৎ সে সোহরাওয়ার্দী কলেজের নেতা। এরপরে যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি পরিচয়ধারী, তিনি বলছেন আর কি যে এই সব ছোট ছোট এই নোংরা কথা সেগুলো আর বলতেও আমি লজ্জাবোধ করছি আর কি। তো এত বড় বয়স্ক ব্যক্তির ছাত্রদল করা কি দরকার? বিধায় সংকটগুলো তৈরি হচ্ছে। তিনি পড়ালেখার দ্বারে কাছে নাই, ওনার কাছে টেন্ডারবাজিটাই মুখ্য হয়ে যাচ্ছে, বিধায় কিন্তু সংকটগুলো আস্তে আস্তে জি। তৈরি হচ্ছে আর কি। এরপরে আপনি বলেছিলেন যে বিভিন্ন কর্পোরেশনগুলোতে নিয়োগের বিষয়টি আর কি, উনি আবার জাস্টিফাই করেছেন যে ওনারা খুব শিক্ষিত লোক। শিক্ষিত আমি কাউকে আন্ডারমাইন করছি না আর কি, আন্ডার এস্টিমেট করছি না, বাট দেখতে হবে আমাকে যে আমার উদ্দেশ্যটা কি। আপনি এখানে শিক্ষিত অশিক্ষিত বাছবিচার করেন নাই, আপনি বাছবিচার করেছেন যে ওনারা দলে অ্যাকোমোডেট হতে পারে নাই, সরি সরকারে অ্যাকোমোডেট করতে পারেন নাই, বিভিন্ন এমপি করতে জি। পারেন নাই, করতে পারেন নাই। আবারও আপনার আমি কাছে এটা দুঃখজনক নিয়ে বলি, জি। অনেকগুলো এমপি যারা হেরে গেছেন তাদেরকে তিনি অ্যাকোমোডেট করেছেন। মাসুদ এই কামাল। যদি হয় পদ্ধতি তাহলে আর কিছু বলার নাই। জি, মাসুদ কামাল, প্রথমত জানতে চাই দলের উপর কেন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ যেমনটা বলছেন, সেই সাথে জানতে চাই জুলাইয়ের চেতনার পরিপন্থী কিছু কাজ করার অভিযোগ রয়েছে খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, দুর্নীতি বা স্বজনপ্রীতি বা দখল দায়িত্বের যে অভিযোগগুলো, এমনকি সরে দাঁড়ানোর অভিযোগ, এইসব কারণে সরেও দাঁড়িয়েছে বেশ কিছু নেতাকর্মী। সেই ক্ষেত্রে সরে দাঁড়ানোর তালিকায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, যিনি বলেছেন জুলাই আন্দোলনকে টাকা তৈরির যন্ত্র বানিয়ে ফেলা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন রাজনীতি বা এই ব্যক্তি স্বার্থের এই যে ভাগ বাটোয়ারা যেই রাজনীতি আছে সেটির কারণেই আসলে জুলাই আন্দোলন বিতর্কিত হচ্ছে? সেটা তো কিছু আছেই, এটাকে আপনি একদম ইগনোর করতে পারবেন না। আর একটা জিনিস হলো শোনেন, ব্যক্তি স্বার্থ জিনিসটা কি, এই দেশের যারা মানুষ আন্দোলন তো এই মানুষরাই করছে না, কারণ তাদেরও তো একটা চরিত্র আছে, আমাদের সমাজের একটা চরিত্র আছে, আমাদের সমাজে লোভ লালসা আছে এবং আমাদের মানুষও লোভ লালসার মধ্যে আছে। বিভিন্ন ধর্মের অনুসারী এখানে আছে, সব ধর্মের লোকের মধ্যে কিন্তু লোভ আছে, বিভিন্ন দল আছে, সব ধর্মের দলের মধ্যেও লোভ আছে। এখন আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর শেখ হাসিনা চলে যাওয়ার পর, ওই যে আমি বললাম প্রথমেই যে সবারই তো একটা লক্ষ্য ছিল যে আমি ক্ষমতাটা দখল করব, আমি ওই কেকের বড় অংশটা নেব। ওই যখন সবার লক্ষ্য থাকে, সেই লক্ষ্য কিন্তু সবাই যেভাবে পারছে নিছে। জি। প্রথম লক্ষ্যটা হলো যে ভোটের মাধ্যমে যাওয়ার, কারণ ভোটের মাধ্যমে কেউ পারছে, কেউ পায়া মনে করছে যে পুরোটাই আমার। আপনি তো পুরোটা না, আপনি তো পুরো দেশকে দখল করতে পারবেন না। আবার কেউ মনে করছে যে আমি কেন পেলাম না, আমি আরও পেতে চাই। এই জিনিসটা তো আছেই। আর উমা ফাতেমা যে কথাটা বলেছেন ওইটাও ঠিক, কিছু কিছু লোক তো ধরেই নিছে এই আন্দোলনটা আমি সফল করছি, আমি এই আন্দোলনের নায়ক তো ভাই তারা না, এই আন্দোলনের নায়ক হলো জনগণ। এই জায়গাটাতে কিন্তু ভুলটা হচ্ছে, এনসিপি মনে করতেছে তারাই নায়ক, তারা তো নায়ক না। আসলে নায়ক তারা সবাই নায়ক, সবাই যেরকম নায়ক ওনারা একই রকম নায়ক। ইতিহাসে ঘটনার প্রয়োজনে এক একজন এক এক জায়গায় ছিল, যার যার জায়গায় সে দায়িত্ব পালন করছে, এটা করছে। তো এখন এগুলি বোঝাতে পারে লাভ নেই। যেমন আপনার অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেখানে 3 জন ছাত্র প্রতিনিধি গেল, কারা গেল? এই 3 জন তো ঢাকা ইউনিভার্সিটির। এরা তো যায় নিয়ে আপনার সেই ইয়েতে এই ডিবি অফিসে তো মুচো লেগে দিয়ে আসছিল, আন্দোলন প্রত্যাহার করছিল তারা। আপনি যদি ওইভাবে ধরেন, এরা তো আন্দোলনের প্রথম মির্জাফর, তারা তো আন্দোলন প্রত্যাহার করছিল। তারপরে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে মাঠে না নামতো, আন্দোলন তো তখনই শেষ। এখন তারা নায়ক হয়ে গেছে, এটা কি বলবেন আপনি? বিভিন্ন ঘটনা হয়তো আছে রে ভাই, সবই তো আমাদের চোখের সামনে করছে। এটা তো অনেক বছর আগের না, কিন্তু ছোটবেলার গল্প শুনতাম না, হাজার হাজার বছর আগের কথা, এটা তা না, মাত্র 2 বছর চোখের পলক ফেলাইতে সব আমাদের এখন খেয়াল আছে কি হয়েছে না হয়েছে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন।
স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোশাররফ আহমেদ ঠাকুর, ছাত্র রাজনীতি নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে এই ছাত্র রাজনীতির যেই রূপ আমরা এখন দেখছি সেটা আগেও ছিল, সেই আগের রূপই দেখা যাচ্ছে, তো এখানে কি আসলে সংস্কারের প্রয়োজন নেই? এটা নিয়ে কি বলবেন? দেখুন, তাহলে এই আপনি তো অনেক সংঘর্ষগুলো একটু লম্বা কমে কথায় আসতো। চলে গেলেন। 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা একটা পরিবেশ পরিষদের একটা সিদ্ধান্ত দিয়েছিলাম। আমরা বলছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে, কলা ভবনের ভিতরে বা কোনো ক্লাসরুমের সামনে বারান্দা দিয়ে আমরা মিছিল করব না। আমরা একজনে আরেকজনে এইরকম কোনো কথাবার্তা বলবো না যেটাতে আরেকজন আহত হয়। তো এইগুলো ছিল পরিবেশ পরিষদ, যেটা এইবার আন্দোলনের পরে হলো না। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, মাসুদ ভাইয়ের কথাকে সমর্থন করে। সেটা হচ্ছে যে এই যে 6 জন মহান নেতা যে ডিবি অফিসে গিয়ে বলে দিল যে ডিবি অফিসে ওইরকম 4-5টা পাছায় বাড়ি আমাদেরকে ভাই পুলিশ 1983 ইংরেজির 28শে নভেম্বরে দিয়ে দিছে ভাই। তো এখন আমি আপনাকে বলি, হিসাবটা হলো জি, যে 10 সেকেন্ড। আমি আপনাকে বলি, ব্র্যাক এনএসইউ বহু বাচ্চা, 26 বছরের বাচ্চা আমি এনে দিব যে মাস্টার্স পড়ে এই 6টাকে একসাথে বসেই পড়াইতে পারে, এবং 15 মিনিট একসাথে সাংবাদিক ফেস করবে। আমি ব্র্যাক এনএসইউর বাচ্চা এনে দেবো, একসাথে ফেস করে, কোনো ফার্মলিং নাই ইংরেজিতে, এবং এইগুলোর ইংরেজি বলতে এক সেন্টেন্স বলতে লাগে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। আমি নাইটকে দেখছি তথ্য মন্ত্রী থাকার সময় 5 মিনিটে এক ইংলিশ সেন্টেন্স বেরোয় না। তো এরা হচ্ছে নেতা। তো আমি আপনাকে বলি, আমি 10 বছর থাকার পরে আমরা 28 বছর যখন শেষ, 29 বছর বয়সে শুরু, তখন আমরা ছাত্রদল ছেড়ে আসছি। তো আমি আপনাকে বলছি, নাহিদ ইসলাম কিন্তু বাংলায় আবার ঠিকঠাক বলে, যা যা বলার দরকার, জনগণকে বোঝানো দরকার, সেগুলো কিন্তু আবার সঠিকভাবে বলে। আজকের বিশ্ব প্রেক্ষাপটে কিন্তু আমি বিশ্ব প্রেক্ষাপটে আমি আপনাকে বলছি যে এইরকম। তো সবচেয়ে এই আন্দোলনের সবচেয়ে লফলস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো ছেলের আত্মত্যাগ করতে হয় নাই, কোনো মেয়ের মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ। এবং এই গত 50 বছরে যত আন্দোলন আছে, 70 বছর একদম সময় স্বল্পতা আছে। সমস্ত আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের প্রাণ দিয়ে শুরু হয়েছে, রক্ত দিয়ে শুরু হয়েছে। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন বা বাস্তবতায় আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? এটাই সবচেয়ে বড় সংকট আমাদের। মোশাররফ সাহেব যেটি লাস্ট বললেন আর কি, যে এই যে একজন নেতাকে হেয় করা। কিম জং উন তো ইংরেজি বলে না, তুরস্কে আপনি যাই দেখবেন ইংরেজি নিষিদ্ধ টাইপের অবস্থা। তাই বলে কি তারা কি রাজনীতি করছে না? তারা তাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখছে না? তারা মানুষের কথা বলছে না? এটা হলো মৌলিক সংকট, যে আপনি ভিন্ন মতকে সহ্যই করতে পারেন না, এবং এই যে একটা আচরণ, এই আচরণের কারণে আলটিমেটলি আগামী দিনে আমাদের উন্নতির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিদায় নতুন করে চিন্তা করতে আবার বাধ্য হচ্ছি আমরা। এই যে নতুন চিন্তাটা এটাই, যে কখনোই আমরা বৈষম্যটাকে এই যুগে আর দেখতে চাচ্ছি না, দখলদারিত্ব আমরা দেখতে চাচ্ছি না, কি বলে এটাকে সুশাসনের ঘাটতি দেখতে চাচ্ছি না। আমরা চাই একটি নৈতিক বাংলাদেশ, যেটাকে আমরা মনে বলছি যে ইনক্লুসিভ বাংলাদেশ। এটার মূল প্রেক্ষাপটটা কিন্তু নৈতিক বাংলাদেশ। সেই নৈতিক বাংলাদেশটা আসুক, তাহলে ক্যাম্পাস বলেন আর রাজনৈতিক ময়দান বলেন, সংসদ বলেন আর ব্যবসা ক্ষেত্র বলেন, সকল জায়গায় নৈতিকতা ফিরে আসবে ইনশাআল্লাহ। জি, মাসুদ কামাল, একদম শেষ পর্যায়ে আছি। জুলাই অভ্যুত্থানের 2 বছর পর আমরা আসলে রাজনীতির যে অবস্থা দেখছি, আশাবাদী হবার মতো কি কিছু আছে কিনা আপনার মতামত? আশাবাদী থাকবে না কেন? আমরা তো সবসময় আশাবাদী। আমরা ওই গভীর কুয়ায় পড়ে যাই, তারপর তো আশাবাদী যে আমরা বেরিয়ে আসবো এখান থেকে। আমি খালি একটা কথাই বলতে চাচ্ছি, যারা রাজনীতিতে আছেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই আপনারা কিন্তু গভীর গাড্ডায় ছিলেন, ভয়ঙ্কর পরিস্থিতি ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসছেন ঐক্যবদ্ধভাবে কিছু একটা করার জন্য, এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে একটা শক্তিকে যাকে আপনাদের প্রতিদ্বন্দ্বী মনে করছেন, যারা আপনাকে নিঃশেষ করে দিবে বলে আশঙ্কা করেছেন, তাদেরকে তাড়িয়েছেন। আপনারা যদি নিজেরা আবার এগুলি করেন, তারা কিন্তু এসে পড়বে। এটা একটু দয়া করে মাথায় রেখেন। জি, আপনাদের 3 জনকেই ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।